বিগত কয়েকদিন আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনাটা আমি সকলকে শেয়ার করছি এই কারণেই যাতে আপনারা ওই রকম ধরনের ঘটনার সম্মুখীন যাতে না হন। আর এই ঘটনাটা শোনার পর আপনারা বুঝতে পারবেন বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমি বিগত কিছুদিন আগে, লাস্ট কিছুদিন আগের কথা বলছি, আমি বোলপুরে গিয়েছিলাম একটা আমার নিজের কোনো কাজের জন্য। আর ওখানে আমার একটা বিজনেসও আছে, সেই পারপাসেই আমার যাতায়াত। আমি ওখান থেকে বাইক নিয়ে ফিরছিলাম রাত্রিরে। আমার বিজনেসের কাজকাম সমস্ত কিছু কমপ্লিট করার পর আমি রাত্রিরে ওখান থেকে বেরোবার আগে বোলপুর স্টেশনের পাশে একটা হোটেল আছে, বড় হোটেল, আমাদের কলকাতার হোটেল। সেখানে আমি খাওয়া দাওয়াটা করি, রাত্রিরে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমি রওনা দিয়েছিলাম বাইকেই। বোলপুর থেকে যখন আমি বোলপুর থেকে বেরোবার পর বোলপুর থেকে বর্ধমান ডিস্টেন্সটা হচ্ছে আপনার 50 কিলোমিটার। আর ওই 50 কিলোমিটার রাস্তাটা এরকমই, রাত্রিবেলা প্রচণ্ড ডাম্পারের চাপ, বালি পাথর এইসবের আর কি ডাম্পার ওই রাস্তাটাতে যাতায়াত। আর ওখানে একটা গ্রাম থেকে আর একটা গ্রামের ডিস্টেন্স হচ্ছে কিছু কম বেশি 5 থেকে 7 কিলোমিটার। মাঝখানে গ্যাপটা যে আছে, গ্যাপটা বিশাল বড় বড় ফাঁকা ফাঁকা মাঠ, এই রকম ওখানকার পরিবেশ। আর যারা আমার এই ভিডিও ওই এলাকার মানুষরা দেখছেন বা যারা ওই রাস্তাতে যাতায়াত করেন তারা বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি আমার কথাটার মধ্যে এই যে ব্যাখ্যাটা আমি করছি কতটা সত্যতা আছে। ওখানকার পরিবেশটা এরকম নিরিবিলি একটা পরিবেশ। ওখান থেকে যখন আমি ফিরে যখন আমি বর্ধমান এসে পৌঁছাই তখন রাত্রির 12টার কাছাকাছি হবে, তার বেশি হবে না, 11:30 থেকে 12টার মধ্যে হবে। তো আমি এই রকম একটা আন্দাজ করেছিলাম। তারপর ওখান থেকে যখন আমি শক্তিগড় এসে পৌঁছালাম, শক্তিগড়ে সাধারণত সবাই দূরপাল্লা যারা যাতায়াত করে ওইখানে একটু হোল্ড করে, এই কারণেই ওখানে বহু দোকান আছে, চায়ের দোকান, হোটেলের দোকান, মিষ্টির দোকান, এই সমস্ত কিছু আছে। যার যেটা পছন্দ সে সেখানে ফ্রেশ হয়ে সে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তারপর ফের রওনা দেয়। তো আমি যখনই যাতায়াত করি ওই জায়গাটা হোল্ড করি, যাবার পথেও হোল্ড করি, ফেরার পথেও হোল্ড করি, ফ্রেশ হই, চা খাই, কিছু খাওয়ার হোটেলে খাওয়ার দরকার পড়লে খাওয়া দাওয়া করে ফের আমি রওনা দিই। তো আমি তখন ওখানে যখন শক্তিগড়ে যখন এসে পৌঁছাই তখন ঘড়ি দেখলাম 11:40 তখন রাত্রির। ওখানে 10 মিনিট আমি ওখানে 10 মিনিট মতো আমার ফ্রেশ হতে সময় লাগলো। ফ্রেশ হলাম, চা খেলাম, চা খেয়ে ফের রওনা দিয়ে ওখান থেকে যখন আমি রওনা দিচ্ছি তখন হবে 11:50। ওখান থেকে আমি পালসিট টোল ট্যাক্স পার করলাম। পালসিট টোল ট্যাক্স পার করার পর মোটামুটি 3 কিলোমিটার আমি রান করে এসেছি কলকাতার দিকে। আসার পর দেখছি পিছন থেকে একটা অ্যাম্বুলেন্স, সে সাইরেন মারছে যেরকম অ্যাম্বুলেন্স করে থাকে পেশেন্ট থাকলে। ওকে আমি সাইড দিয়ে দিয়েছি। সাইড দিলে, আর সাধারণত অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে মানুষ সাইড দিয়ে দেয়, তাকে আর নতুন করে বলতে হয় না। বা কেউ যখন লুকিং গ্লাসে দেখে পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে, সে আগে অ্যাম্বুলেন্সকে সাইড দেয়, তার নিজের যতই তাড়া থাক না কেন। এটা আমরা করে থাকি, এটা সকলেই করে, যারা গাড়ি চালায় তারা সকলেই এটা করে থাকে। তো আমি অ্যাম্বুলেন্স দেখে, অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে আমি অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দিই। সে সাইড নিচ্ছে না, আমি সাইড দিচ্ছি অথচ সে সাইড নিচ্ছে না। আমি যথারীতি একটা স্পিডে ছিলাম, 70-80 এরকম কিছু একটা স্পিড ছিলাম, 60-70 হবে, এরকম 60-70 স্পিড ছিলাম। সাইড দিচ্ছি, সাইড নিচ্ছে না। আমি যত সাইড দিচ্ছি আমি যত বাঁদিকে চাপছি তত ও আমার পিছনে এসেই সাইরেন মারছে। এবার তখন আমার একটু ডাউট হয় যে এ সাইরেন বাজাচ্ছে, সাইড দিচ্ছি অথচ সাইড নিচ্ছে না, আমার পিছনই আসছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এ কী করতে চাইছে? এরকম করতে করতে অলরেডি আমি আরও 5 কিলোমিটার আগিয়ে এসেছি, আমাদের কলকাতার দিকে আরও 5 কিলোমিটার আমি আগিয়ে এসেছি। এরকম করতে করতে আমি পালসিট পার হয়ে আমি যত সম্ভব এটা মেমারি থানার মধ্যে, মেমারি থানাটা জাস্ট ক্রস করেছি। ক্রস করে মনে হচ্ছে হয় মেমারি থানা ক্রস করে আমি গোরাপ থানার মধ্যে ঢুকে গেছি, আর নাহলে মেমারি থানা ক্রস করবো। এরকম সময়েতে অ্যাম্বুলেন্সটা দেখছি সাইড দিচ্ছি, সাইড নিচ্ছে না দেখে আমি একটু গাড়ির স্পিড স্লো করলাম। স্লো করার পর ও আমাকে টপকে ওভারটেক করে
এমনভাবে গাড়িটাকে বাঁ দিকে চাপিয়ে দিয়ে গাড়ি থেকে নামলো, আমি তখনই ওর নামার স্টাইলটা দেখে আমার মানে একটু হয় যে এত রাত্রি এরকমভাবে এতটা পিছন পিছন আসলো, প্রায় কিছুক্ষণ না হলো 10 কিলোমিটার মতন আমার সঙ্গে আসলো, এরমভাবে এসে এরকমভাবে আমাকে চেপে দিয়ে এরমভাবে গাড়ি দাঁড় করিয়ে নামছে, জিনিসটা তো খারাপ। কারণ আর তখন আমার কাছে কিছু ক্যাশ টাকাও ছিল। তো আমি ওর নামার স্টাইল, গাড়িটাকে সাইড করার স্টাইল বা নামার স্টাইলটা দেখে আমার ডাউট হয়। দিয়ে তখন আমি গাড়ির দিকে তাকাই, দেখি গাড়িতে কেউ নেই। ফালতু ও সাইরেন বাজাচ্ছে, বাজিয়ে পুরো একটা অন্যরকম একটা হয়তো পরিকল্পনা ছিল, অন্য একটা চিন্তাভাবনা ছিল। দিয়ে আমি ফের তখন গাড়ি পিক আপ নিয়ে নিই। জীবনে কোনো দিন ওইরকমভাবে আমি অত স্পিডে আমি গাড়ি চালাইনি। আমার একটা স্পিড লিমিট আছে, লিমিটের মধ্যে থেকে আমি গাড়ি চালাই। 60-70-এর বেশি আমি স্পিড তুলি না। মানে তাও সেটা রোড হিসেবে, জায়গা হিসেবে, যদি ন্যাশনাল হাইওয়ে হয় তাও 60-70, লোকাল হলে সেটা আবার 30-40-20 এরকম স্পিডে এসে দাঁড়িয়ে যায়। রোড হিসেবে তো স্পিড পিক আপটা নিতে হয়। তো আমি ওর ওই রকম দেখে আমি এবার পিক আপ দিয়ে দিলাম, গাড়ি দাঁড়িয়ে যে পড়েছিলাম ফের স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দিয়ে এবার যে আমি রান করে যাচ্ছি, ও আমার পিছন আসছে, বিশাল স্পিডে আসছে। তখন আমি গাড়ির কাঁটার দিকে তাকাবারও সময় নেই, এমনভাবে আমাকে ও ধাওয়া করছে। তারপরে দেখছি একবার কাঁটার দিকে আমার নজর পড়লো, দেখলাম 100 ক্রস করে গেছে বাইকের স্পিড। তখন আমার স্পিড দেখে আরও আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। তারপর চিন্তা করলাম, না, এখন পিছনে আমার ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, পিছনে একটা ভয়ঙ্কর কিছু মানুষজনের সম্মুখীন হয়ে গেছি, অতএব আমাকে এখান থেকে যে কোনো প্রকার আমাকে রেহাই পেতে হবে। আর রোডে আমি কোথাও দেখতে পেলাম না কোনো জায়গায় পুলিশ আছে বা সেই পুলিশের সহযোগিতা নেবো, বা আমার সঙ্গে কেউ আছে যে তাকে আমি বলবো যে আমি এই নাম্বারে কল কর, আমার ফোনে এই যে নাম্বারগুলো যে আছে এই নাম্বারগুলোতে কল কর হেল্প নেওয়ার জন্য। আমি নিজে ফোন করতেও পারছি না, ফোন করতে গেলে গাড়ি চালাতে পারবো না, গাড়ি চালাতে গেলে ফোন করতে পারবো না, আর গাড়ি না চালালে বিপদে পড়ে যাবো, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কোনো রকমভাবে ওইরকম স্পিড আস্তে আস্তে আমি গুড়াপ থানা পার করলাম। গুড়াপ থানা পার করার পর দাঁতপুর থানা ঢুকলাম। দাঁতপুর থানা এলাকার মধ্যে ঢোকার পর এবার সিঙ্গুর থানা এলাকার মধ্যে ঢুকবো, সেই সময় সেই জায়গাটাতে দেখলাম যে নাকা চেকিং চলছে, সেখানে বহু গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে আমি দেখলাম যে যেভাবে গাড়ি জ্যাম হয়ে আছে এই জায়গাতে আমি আর বেরোতে পারবো না। তখন আমি বাইপাসে কোনো রকমভাবে নেমে পড়লাম। বাইপাসে নেমে আমি কোনো রকম এই সিঙ্গুরের যেখানে নাকা চেকিং চলছে ওইটা ক্রস করে তারপর আমি রোডে উঠে পড়ব। তারপরে আমি তাকে আর দেখতে পাইনি, হয়তো সে ভিড় দেখে, নাকা চেকিং চলছে দেখে হয়তো আর আগে আসার সাহস পায়নি, জানি না সে কী করতো। কারণ হচ্ছে আমার কাছে একটা ব্যাগ ছিল, যেটা লেদারের ব্যাগ, যেটা খুবই অ্যাট্রাকটিভ ব্যাগ। ওটা দেখার পর জ্যাকারও একটা চিন্তাভাবনা একটু চেঞ্জ হয়ে যায়। আর সেই ব্যাগের মধ্যে আমার কিছু ক্যাশ টাকাও ছিল, বিজনেস পারপাসে যেহেতু ওখান থেকে ফিরছিলাম, বুঝতেই পারছেন ক্যাশ টাকা থাকারই কথা। আর স্বাভাবিক তারা হয়তো এটা একটা আন্দাজ করেছিল যে এরকম ধরনের একটা ব্যাগ যখন আছে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার, টাকা পয়সা পাবো আমরা। তো যেটা বুঝতে পারলাম এটা সম্পূর্ণ একটা ছিনতাইবাজ। তা আমি বলবো যে সমস্ত মানুষজনেরা, আপনারা রাত্রিই বলুন আর চাই দিনেই বলুন, আপনারা যখন এই রোডটা দিয়ে যখন আপনারা যাতায়াত করবেন, শুধু এই রোড নয় সমস্ত রোডের কথাই আমি বলবো, তো বিশেষ করে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে এই ঘটনাটা যেহেতু ঘটেছে, সেই হিসেবে আমি এই সমস্ত এলাকার মানুষদেরকে বলবো যারা এই এলাকা দিয়ে আপনারা যাতায়াত করেন, খুব সাবধানের সঙ্গে সতর্কর সঙ্গে যাতায়াত করবেন। কারণ পশ্চিমবঙ্গের জনগণ তো এই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা আপনারা জানেন, যেভাবে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন হাত তুলে দিচ্ছেন, এর উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। আবার এখন উনি নিদান দিয়েছেন যে রাত্রিরে মেয়েরা বাড়ির বাইরে বেরোবেন না, দুদিন পর হয়তো বলবে যে রাত্রিরে ছেলেরাও বাইরে বেরোবেন না। এই বলতে বলতে হয়তো দেখা যাবে একটা তালাশ্রী প্রকল্প চালু হয়ে যাবে, সব সন্ধ্যের পর ঘরে তালা মেরে ঘরে বসে থাকো, আর ওনার ওই অসৎ চরিত্রের মানুষজনেরা খুল্লা ঘুরে বেড়াবে রাত্রিবেলা, নিজের ইচ্ছা মতন যা খুশি করবে, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। তাই বলি আপনাদের সঙ্গে এরকম ধরনের কখনো দুর্ঘটনা যাতে না ঘটে যায়, তার কারণে আপনাদেরকে শেয়ার করা। আপনারা একটু সাবধান সতর্কর মধ্যে থাকবেন। আর এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে তো ওই অ্যাট্রাকটিভ আমার যে লেদার ব্যাগ, সাইড ব্যাগ, সেটাকে তো আমি ব্যবহার করাই বন্ধ করে দিয়েছি টোটালি। তো যাক, আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ। এই সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত নিজেদের সেফটি নিজেদেরকে রাখতে হবে, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা নিজেদেরকে করতে হবে।
আর 26-এ সরকার ক্ষমতায় আসলে, এই 26-এ যখন ইলেকশান হবে, ইলেকশানে অবশ্যই আমাদের পরিবর্তনের চিন্তাভাবনা নিয়ে আমাদের সকলকে ভোট দিতে হবে। কারণ যেভাবে পশ্চিমবঙ্গটা চলছে, এইভাবে যদি চলতে থাকে পশ্চিমবঙ্গের আর কিচ্ছু থাকবে না, যতটুকুন আছে সেটাও আর থাকবে না। যাক, সকলে ভালো থাকবেন। এরপরে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে।